আমরা আজকে পৃষ্ঠতলী রসায়নের ক্লাস 5-এ আছি। আমরা আজকে কলয়েডের আরও কত রকমভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আসছি, কলয়েডের শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তিতে? না, বিস্তার মাধ্যমের উপর বিস্তৃত দশার কতটা আসক্তি রয়েছে, কতটা আকর্ষণ রয়েছে তার উপর বেস করে আমরা কলয়েডকে শ্রেণীবিন্যাস করব। এই শ্রেণীবিন্যাস করলে আমরা দুটো বিভাগ পেয়ে থাকি। একটা হচ্ছে তোমার দ্রাবক আকর্ষী কলয়েড, একটা দ্রাবক বিকর্ষী কলয়েড। অর্থাৎ যে একে আমরা ইংরেজিতে বলে থাকি কি না, লায়োফিলিক, আর দ্রাবক বিকর্ষীকে বলে থাকি লায়োফোবিক। ওকে, দ্রাবক আকর্ষী মানে কি তার আগে আমি বলে রাখি, দেখো আমরা বলেছিলাম যে কলয়েডের দুটো পার্ট রয়েছে। একটা তোমার নিশ্চয়ই বলেছিলাম যে বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা মানে ধরো তলের মধ্যে, মানে কলয়েডের মধ্যে যে কণাগুলো ভাসে তাকে আমরা বিস্তৃত দশা বলেছিলাম। আর বিস্তার মাধ্যম হচ্ছে যে তলের মধ্যে ভাসছে জিনিসটা, তাকে আমরা বিস্তার মাধ্যম বলেছিলাম। এখন ওই বিস্তার মাধ্যম অর্থাৎ তরল পার্টটা, মানে যাকে আমি দ্রাবক বলতে বেসিক্যালি, ওই দ্রাবকের প্রতি ওই কণাগুলো অর্থাৎ বিস্তৃত দশার আকর্ষণ বলে কীরূপ হবে তার উপর বেশ করে আমরা দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষীতে ভাগ করতে পারি। দ্রাবক আকর্ষী মানে কি নিশ্চয়ই বুঝতে পারছো, সেখানে ওই বিস্তৃত দশাটা, মানে বিস্তৃত দশা যাকে আমি ডিসপার্সড ফেজ বলে থাকি, তাহলে বিস্তৃত দশা মানে যে কণাগুলো আর কি, বিস্তৃত দশা সেটা আকর্ষিত হয় কার উপরে? না, বিস্তার মাধ্যমের প্রতি অর্থাৎ দ্রাবকের প্রতি, মানে যেটার মধ্যে রয়েছে আর কি কণাগুলো ভাসছে, এদের মধ্যে আকর্ষণ বল রয়েছে, আকর্ষী বলছি। আর যদি এই আকর্ষণ বল যদি না থাকে, মানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে, তখন তাকে আমরা বলবো দ্রাবক বিকর্ষী কলয়েড। ওকে, এবার যদি বলে দ্রাবক আকর্ষী কলয়েডের কিছু এক্সাম্পল দিন। এক্সাম্পল হচ্ছে দেখো যে গাম অর্থাৎ আঠা, স্টার্চ, জিলেটিন, প্রোটিন, এগুলো সমস্ত এক্সাম্পল। তাহলে প্রোটিন আছে, গাম আঠা আছে, জিলেটিন আছে, এইগুলো সমস্ত এক্সাম্পল কার মধ্যে পড়ছে? দ্রাবক আকর্ষী কলয়েডের মধ্যে পড়ছে। এই সমস্ত কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে টান রয়েছে একটা, যাকে আসক্তি বলছি, অ্যাফিনিটি রয়েছে। আর দ্রাবক বিকর্ষী মানে কি, যাকে লায়োফোবিক বলে থাকি, যেখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ বল কি নেই। এখন এর কিছু এই যে এক্সাম্পল বলতে চাই, সেটা হচ্ছে গোল্ড সল, সিলভার সল, আমি এগুলো বলেছিলাম অলরেডি, নামগুলো বলেছিলাম। গোল্ড সল, সিলভার সল, এইগুলো। এবারে কিছু আমরা পার্থক্য পাই এই দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষীর মধ্যে। প্রথমত আমি সংজ্ঞাগত পার্থক্য তো বলে দিচ্ছি অলরেডি, যে আকর্ষণ বল বেসিসে। এরপরে যেটা বলছে যে এই যে দ্রাবক আকর্ষী হয়, দ্রাবক আকর্ষীকে খুব সহজেই প্রস্তুত করা যায়, এটাকে তোমার ইজিলি তৈরি করা যায়। মেক ইজিলি, সহজে তৈরি করতে পারি, কিন্তু এখানে ডিফিকাল্ট মানে তৈরি করতে আমাকে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়, অর্থাৎ আমাকে তৈরি করতে সমস্যা হয় অনেক, মানে সহজে তৈরি করা যায় না আর কি। ওকে, বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আর স্থায়িত্বের বিচারে যদি বলি, দ্রাবক আকর্ষী কী হয় না, এটা অপেক্ষাকৃত বেশি স্থায়ী হয়। ওকে, তাহলে এটা বেশি হয় কি না, বেশি স্থায়ী হয় এবং পরাবর্ত প্রকৃতির হয়। স্থায়ী হয় এবং পরাবর্ত প্রকৃতির হয়। রিভার্সেবল অর্থাৎ কি, অর্থাৎ ধরো তুমি সহজেই আর কি, ধরো কলারগুলো কি হয়েছে, কলারের কণাগুলোর সাইজ মোটামুটি প্রলম্বনের মতো অত বড় সাইজের নয়, আর প্রকৃত দ্রবণের মতো তো ছোট সাইজের নয়। এবার কি হতে পারে, অনেক সময় থিতিয়ে যেতে পারে, কলার কণাগুলো এরকম পড়ে যেতে পারে। পড়ে গেলে তো আর তাকে আমরা কলার বলবো না, কলার মানে কি, সেটা ভাসবে, কণাগুলো বড় সাইজের কণাগুলো ভাসবে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি বলবো, এই যদি ওরকম করে যদি থিতিয়ে পড়ে, তাহলে আমরা সহজেই ঝাঁকালে বা গরম করলে কি হবে, এই দ্রাবক আকর্ষী কলারগুলো আবার মানে কলারটা তৈরি হয়ে যাবে, আবার ঝাঁকানো পার্টগুলো উপরে উঠে গিয়ে কলার তৈরি করে ফেলবে। কিন্তু দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে যদি বলি, এটা কিন্তু সহজে ঝাঁকালে বা গরম করলে পুনরুদ্ধার করা সম্ভব নয়। তাই একে আমরা কি, এটা কি বলছি, অস্থায়ী, অর্থাৎ স্থায়িত্ব কম স্থায়ী বলতে পারি, কম স্থায়ী, অস্থায়ী না বলে কম স্থায়ী বলতে পারি। এবং এটা কি ইরিভার্সেবল, অর্থাৎ তখন ঠিকই পড়বে, তাকে আর আমরা গরম করে বা ঝাঁকিয়ে সহজে আর কি আমরা আবার আগের কন্ডিশনে ফিরে আনতে পারবো না। ওকে,
ইরিভার্সেবল। যদি আমি বলি যে দাবক আকর্ষীর ক্ষেত্রে টিন্ডাল এফেক্টটা, যেটা আমি অলরেডি বলেছিলাম যে কোনো দ্রবণের মধ্যে দিয়ে আলোর রশ্মি যদি পাঠাও, আলোর রশ্মি কী হয় না গতিপথে যদি গতিপথে পরিবর্তন করে তখন তাকে বলছে টিন্ডাল এফেক্ট। ওই টিন্ডাল এফেক্টটা কী হয় এখানে স্পষ্ট নয়, অতটা দেখতে পাওয়া যায় না, মানে টিন্ডাল এফেক্ট অতটা দেখতে পাওয়া যায় না, টিন্ডাল এফেক্ট অতটা স্পষ্ট নয়, কিন্তু এখানে কিন্তু টিন্ডাল এফেক্ট কিন্তু স্পষ্ট। ওকে, অর্থাৎ দাবক বিকর্ষী ক্ষেত্রে। যাই হোক, এইগুলো হচ্ছে পার্থক্য হলো। এবারে আমরা কলারের ক্লাসিফিকেশন করব কিসের উপর ভিত্তি করে না ওই বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত দশাটা কীরূপভাবে রয়েছে তার উপর ভিত্তি করে, অর্থাৎ কণাগুলো কীরকম রয়েছে কণার উপর ভিত্তি করে আমরা কলারকে ভাগ করতে পারবো। প্রথমে বলছে কি দেখো, বহু অনুসমন্বিত কলাইড, অর্থাৎ কি না যদি দেখা যায় তোমার যখন তুমি কলার প্রস্তুত করছো তখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা কি হচ্ছে বা পরমাণু বা কণা বা অণু যেগুলো সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গেল, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই যুক্ত হয়ে যাওয়া কণাটা যুক্ত হয়ে গিয়ে যে কণা তৈরি হলো, মানে যে বড় পার্ট তৈরি হলো, সেটা ইটসেলফ বিস্তৃত দশার কণা রূপে আচরণ করছে। মানে এই কণাগুলো অনেকগুলো এরকম কণা আবার ভাসছে ওই কলারের মধ্যে, তখন তাকে আমরা কি বলছি না বহু অনুসমন্বিত কলাইড। এরকমভাবে আরও অনেক কণা ভাসছে। তাহলে কি ছিল আগে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু বা অণু ছিল, সেগুলো যুক্ত হয়ে গিয়ে বহু অনুসমন্বিত হয়ে গিয়ে কণা তৈরি করলো। সেই কণা বড় কণাগুলো এবার কলাইডের কণা রূপে আচরণ করছে, তখন তাকে বলছি আমরা কি না বহু অনুসমন্বিত কলাইড। ওকে, এই যদি বলি এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে তোমার যদি গোল্ড সলের কথা বলি, গোল্ড সলে দেখা যায় অনেকগুলো গোল্ড কণাগুলো পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে যে কণা তৈরি করলো, সেই কণা এবার আমার কলারের মানে কলারের মধ্যে কলার বিস্তৃত দশা হিসেবে অবস্থান করছে। যদি সালফার সলের কথা বলি, সালফারের ক্ষেত্রে কি রয়েছে, সালফারে অনেকগুলো কণা রয়েছে, তারা যুক্ত হয়ে গিয়ে 8টা সালফার পরমাণু নিয়ে S8 তৈরি করছে। এই S8 কণাটা এবার ওই সালফার সলের মধ্যে ইটসেলফ কলার কণা বা বিস্তৃত দশার রূপে অবস্থান করছে। ওকে, নেক্সট আমরা আসছি কি না বৃহদাণবিক কলাইড, বা যাকে ম্যাক্রোমলিকুলার কলাইড বলে থাকি। এটা কি, এটা বলছে তোমার এটাতে কি একটি করে কণা বড় বড় কণা রয়েছে, এটা কোনো অনুসমন্বয় নয়, একটাই কণা ছিল, সেই কণাটাই এবার যখন তুমি কলাইড তৈরি করলে সেই কণাটাই এখন কলাইডের কণারূপে অর্থাৎ বিস্তৃত দশার কণারূপে অবস্থান করছে, তখন তাকে আমরা কি বলছি না বৃহদাণবিক কলাইড বলছি। অর্থাৎ এখানে পরমাণু যুক্ত হয়ে যাওয়ার ব্যাপার নেই, একটাই কণা, সেই কণাটাই এবার আমার সেই অবস্থাতেই কলারে যাচ্ছে, মানে কলার মাধ্যমে যাচ্ছে এবং সে নিজে বিস্তৃত দশার কণারূপে আচরণ করছে, তখন তাকে বলছি আমরা বৃহদাণবিক কলাইড। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে স্টার্চ, প্রোটিন, জিলেটিন। তাহলে স্টার্চ, প্রোটিন আছে, জিলেটিন, এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পল কার না বৃহদাণবিক কলাইডের এক্সাম্পল। এবার যেটা বলছে সেটা হচ্ছে সংযোজিত কলাইড। এটা আবার কি, আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি। ধরো সাবান, সাবানটা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সোডিয়াম স্টিয়ারেট দিয়ে তৈরি হয়। সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কি, সোডিয়াম স্টিরাইটের সংকেত হচ্ছে C17H35 CO-Na+। অ্যাকচুয়ালি এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট বা লবণ। এবার দেখো তাহলে এখানে দুটো পার্ট রয়েছে দেখতে পাচ্ছ, মানে এই অ্যানায়নটা রয়েছে এই পার্টটা, এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, Na+টা ক্যাটায়ন পার্ট আর এটা হচ্ছে অ্যানায়ন পার্ট। এবার এই অ্যানায়ন পার্টটা যদি পার্টিকুলারলি আমরা দেখি, অ্যানায়ন পার্টে কিনার কি রয়েছে না দুটো পার্ট রয়েছে, দেখো C17H35 একটা পার্ট রয়েছে, তার সঙ্গে CO2- আছে। এখন এই C17H35 পার্টটা কি বলছে, হাইড্রোকার্বন পার্ট, অর্থাৎ কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি রয়েছে, অর্থাৎ এটাকে আমরা নন পোলার পার্ট বলতে পারি। নন পোলার মানে কি, এটার তোমার মধ্যে কোনো আয়ন নেই এই পার্টটার মধ্যে, পার্টিকুলার এই পার্টটার মধ্যে, আর এইটা পোলার পার্ট, অর্থাৎ এটার মধ্যে মানে পোলার আর কি, মানে আয়নীয় পার্ট রয়েছে। তাহলে এটাকে সাধারণত বলা হয় নন পোলার টেল, মানে
লেজ, আর এটা হচ্ছে তোমার পোলার হেড। তাহলে নন পোলার টেল আর পোলার হেড দুটো পার্ট নিয়ে আমার এই অ্যানায়নটা গঠিত রয়েছে। এবার কি হয় না, ধরো তুমি যখন এই সাবানটাকে জলে গুললে, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের পরে, মানে একটা গুলতে 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 নির্দিষ্ট গাঢ়ত্বের পরে দেখা যায় যে এই যে পার্টিকুলার আয়নটা একটা একটা তোমার হচ্ছে বিন্যাসে, মানে একটা একটা তোমার গঠনের মধ্যে চলে যায়, জোটবদ্ধ হয়ে যায় নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে একটা পার্টিকুলার গঠন তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ এই গঠনটাকে মিসেল বলে থাকি। ঠিক আছে, পার্টিকুলার গঠন তৈরি করে। এটা আবার কী রকম? আচ্ছা, আমরা এটাকে তুলনা করতে পারি এই ধরনের স্ট্রাকচার দিয়ে তুলনা করতে পারি, যেখানে এই যে এটা যে নন পোলার টেল, মানে এই লেজ মতো অংশটাকে, আর এই মাথাটাকে বলছি আমরা পোলার হেড বলতে পারি। একটা নির্দিষ্ট গাঢ়ত্বের এই নির্দিষ্ট গাঢ়ত্ব বা তার বেশি গাঢ়ত্বে দেখা যায় যে এই যে পার্টটা, মানে এই আয়নটাকে তো আমি এইভাবে লিখেছি একটা, এই এই যে পার্টটা কি হয় না, নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে একটা পার্টিকুলার গঠন তৈরি করে, তাকে আমরা মিসেল বলে থাকি। কীরকম গঠন সেটা? আচ্ছা দেখো, আমরা কি জানি যে নন পোলার জিনিস নন পোলারকে আকর্ষণ করে, পোলার জিনিস পোলারকে আকর্ষণ করে। তাহলে এখানে নন পোলার যে হাইড্রোকার্বন পার্টটা রয়েছে, এরা নিজেদের মধ্যে আকর্ষণ করবে, কারণ এরম তো অনেকগুলো কণা রয়েছে। এরা কি করবে না, একে অপরের যে নন পোলার টেল রয়েছে সেটা একে অপরকে আকর্ষণ করবে। ওই জন্য এই ধরনের একটা বিন্যাস পাওয়া যাবে। দেখো, হাইড্রোকার্বন পার্টগুলো কি হচ্ছে, একে অপরের সাথে আকর্ষণ করছে এবং পরস্পরের উপর সাথে জুড়ে গেছে হাইড্রোকার্বন পার্টটা। ওই জন্য আর কি আমরা বলছি হাইড্রোকার্বন পার্টটা একে অপরকে আকর্ষণ করছে। এই যে গঠন তৈরি হয়েছে একেই আমরা কি বলছি, মিসেল বলে থাকি। একেই আমরা মিসেল বলে থাকি। ওকে, এখন একটা নির্দিষ্ট গাঢ়ত্বের পরে দেখা যায় যে মিসেলটা গঠিত হয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে কণাগুলো নির্দিষ্ট গাঢ়ত্ব হয়ে যাওয়ার পরে তারা একে অপরের সঙ্গে সংযোজিত হয়ে যাচ্ছে, সংযোজিত হয়ে গিয়ে এই যে পার্টিকুলার মিসেল তৈরি হলো, এই মিসেলগুলো আবার কিনা অনেক এরকম আরও অনেক মিসেল তৈরি হয়েছে। এই মিসেলগুলো আবার একটা দ্রবণের মধ্যে কলয়েডের বিস্তৃত কণা রূপে আচরণ করবে, মানে বিস্তৃত দশা হিসেবে আচরণ করবে। ওই জন্য একে আমরা কি বলছি, সংযোজিত কলয়েড বলছি। এবার আমি একটু বারবার উল্লেখ করলাম যে একটা নির্দিষ্ট গাঢ়ত্বের পরেই দেখা যায় যে এই মিসেল গঠিত হয়, সেই গাঢ়ত্বের নিচে কিন্তু কখনোই মিসেল গঠিত হয় না। ওই যে পার্টিকুলার গাঢ়ত্বতে বা গাঢ়ত্বের উপরে দেখা যায় তোমার যে সর্বনিম্ন গাঢ়ত্বতে দেখা যায় তোমার মিসেলটা গঠিত হচ্ছে, তাকে আমরা কি বলছি, সিএমসি, অর্থাৎ ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন। ওকে, বা তাকে মাইসেলীকরণ গাঢ়ত্ব বলছি। ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশন, বা মানে যে সর্বনিম্ন মিনিমাম যে কনসেন্ট্রেশনের প্রয়োজন রয়েছে, কী জন্য না, ওই সংযোজিত মিসেল গঠিত হয়ে সংযোজিত কলয়েড তৈরি হওয়ার জন্য সেই মিনিমাম কনসেন্ট্রেশনেরকেই বলছি আমরা কি, সিএমসি। আর ক্রাফট টেম্পারেচার কি বলছি না, যে উষ্ণতার ঊর্ধ্বে মাইসেল গঠিত হয়, একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে, সেই উষ্ণতার বেশি উষ্ণতায় কি হবে না, ক্রাফট গঠিত হবে, মানে ওই মাইসেল গঠিত হবে। সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে আমরা কি বলছি, ক্রাফট টেম্পারেচার বলছি। যেই মিনিমাম টেম্পারেচারের প্রয়োজন কী জন্য, সবই মাইসেল গঠনের জন্য আর কি, সেই টেম্পারেচারকে আমরা বলছি ক্রাফট টেম্পারেচার। এবার দেখো, আমরা এতক্ষণ সাবানের কথা বললাম, আর সাবান তো আমরা নর্মালি কী জন্য ইউজ করে থাকি না, জামা কাপড় বা আমাদের শরীর পরিষ্কার রাখতে ইউজ করে থাকি। এখন এই যে মাইসেল গঠিত হচ্ছে, এই মাইসেল গঠনের মাধ্যমে কিন্তু আমাদের জামা কাপড় বা আমাদের দেহাবশেষ মানে দেহ পরিষ্কার হয়। ঠিক আছে, কীভাবে হয় না, আমাদের যে জামা কাপড় যদি কথা বলি, সেই জামা কাপড়টা ম্যাক্সিমাম কী কারণে হয়, ময়লা হয় না, সেটা চর্বি জাতীয় তেল জাতীয় পদার্থের জন্য ময়লা হয়। ওকে, তাহলে আমাদের মনে করো জামা কাপড়ে অনেক তেল জাতীয় কণা জমেছে, যার জন্য আমাদের জামা কাপড় নোংরা হয়েছে, যার কারণে আমার মা বা আমরা নিজেরাই কি করছি, পরিষ্কার করছি জামা কাপড়কে। তাহলে এখন তেল জাতীয় অনেক কণা রয়েছে, এই কণাগুলিকে দূর করতে হবে, তাই তো?
এবার আমরা কি করছি, এই সোডিয়াম স্টিয়ারেটের মতো সাবান দিচ্ছি। আমরা বলেছি যে ওর কি পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে সাবানের, তো তোমার ক্যাটায়ন রয়েছে আর অ্যানায়ন রয়েছে। অ্যানায়নের আবার দুটো পার্ট রয়েছে। অ্যানায়নের দুটো পার্ট রয়েছে মানে কি না, নন পোলার টেল রয়েছে, পোলার হেড রয়েছে, একটু আগেই বলছিলাম দেখবে। আচ্ছা, এবার এরা কি করে না, তো হাইড্রোকার্বন পার্ট এটা, আর এটা পোলার পার্ট, মাথাটা পোলার পার্ট। হাইড্রোকার্বন পার্টটা কি করবে, তার হাইড্রোকার্বন অর্থাৎ জৈব পার্টটাকে আকর্ষণ করবে। এখন তেল কি প্রকারের পদার্থ, জৈব পদার্থ, যার কারণে কি হবে, তেল বা চর্বি জাতীয় পদার্থের মধ্যেই কি হবে, হাইড্রোকার্বন জেনে ঢুকে যাবে, তাই তো। আর কিন্তু পোলার হেডটা কি হবে, বাইরে থাকবে। আমি যদি একটু বড় করে আঁকি যদি তোমাদের সুবিধার জন্য, তাহলে আমি বলছি এটা মনে করো তেল, তেলের ফোঁটা আর কি, তেলের কণা, যেটা আর কি তোমার জামাই থেকে জামাকে নোংরা করেছে। এখন কি হবে না, যদি এটা আণুবীক্ষণিক অবশ্যই, কি হচ্ছে না, নন পোলার পার্ট টেল পার্টটা তোমার ভেতরে ঢুকে গেছে, পোলার হেডটা বাইরে আছে। এইভাবে তোমার মাইসেল গঠিত হচ্ছে, বুঝতে পারছো। কারণ নন পোলার টেলটা সেটা কি হাইড্রোকার্বন, সেটা কি তোমার তেল জাতীয় পদার্থ দ্বারা আকর্ষিত হবে, যার কারণে এইভাবে রয়েছে। কিন্তু পোলার হেডটা তো আকর্ষিত হবে না, সেটা বাইরে রয়েছে। তাছাড়া আমি তো কি করছি, সাবান দিয়ে জল ধুচ্ছি, মানে সাবান দিয়ে তোমার জামা কাপড় ধুচ্ছি, মানে কি জল ইউজ করছি নিশ্চয়ই, তাহলে জলটা বাইরে রয়েছে, জলটার মধ্যে তো তেল জাতীয় কণাটা ভাসছিল, এবং তার মধ্যে সোডিয়াম তুমি ওই সাবান ইন্ট্রোডিউস করেছো। এখন এই নন পোলার হেডটা কি হচ্ছে, সরি পোলার হেডটা কি করছে না, জলের প্রতি আকর্ষিত হবে, কারণ সে তো আয়নীয়, পোলার, পোলার জিনিস জলের মতো পোলার যৌগে তো আকর্ষিত হবে, ধ্রুবীয় জলের সাথে আকর্ষিত হবে, আকর্ষিত হচ্ছে, যার জন্য জলের পার্টটার বাইরে, মানে জলের সংস্পর্শে থাকার জন্য পোলার হেডটা বাইরে রয়েছে, নন পোলার টেলটা তেলের সংস্পর্শে থাকার জন্য ভেতরে রয়েছে। এরকম আরও অনেক কণা তৈরি হয়েছে এইভাবে তোমার, আমি এত ডিটেলসে রাখছি না। এইভাবে তোমার আরও অনেক কণা বা মিশেল তৈরি হয়েছে এখানে। এবার কি হচ্ছে না, তারা একে অপরকে বিকর্ষিত করবে কেন, কারণ এটা ধরো, আচ্ছা এবার কি বলছে দেখো, এই যে নন পোলার হেডটা রয়েছে এর বাইরে কি, এর বাইরে কিন্তু সোডিয়াম আয়নগুলো যেগুলো তো পড়ে রয়েছে, সেই সোডিয়াম আয়নগুলো থাকবে, এরকম করে 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 তার আকর্ষণের জন্য থাকবে। তাহলে একটা আলাদা স্তর তৈরি করে দিচ্ছে, জল মানে বাইরেটা জল এবং এটা তো তেল, তার মাঝখানে একটা স্তর তৈরি করে দিচ্ছে। আর স্তর তৈরি করে দেওয়ার জন্য কি হচ্ছে, এদের আকর্ষণ কমে যাচ্ছে, যার কারণে সহজেই এরা কি করছে না, বিচ্ছিত হয়ে যাচ্ছে। আবার দেখো এখানেও তো সোডিয়াম আয়ন আছে, এখানেও সোডিয়াম আয়ন আছে, একই আয়ন পরস্পর বিকর্ষণ করে, যার জন্য একটা কণা, মানে এর তো চারদিকে সোডিয়ামের লেয়ার তৈরি হয়েছে, এর উপরে চারদিকে সোডিয়াম আয়নের লেয়ার তৈরি হয়েছে, আর পজিটিভ আয়ন দুটোই, তাই একে অপরকে বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করলে কি হবে, তারা কি করবে না, একে অপর থেকে দূরে চলে যাবে, যার কারণে কি হবে, এই তেল জাতীয় পদার্থটা জামা কাপড় থেকে আলাদা হয়ে যাবে। এইভাবেই কি হয় না, আমরা সাধারণত সাবানকে কাজে লাগিয়ে জামা কাপড় পরিষ্কার করে থাকি। ইমালশন, ইমালশন হচ্ছে এক প্রকারের কলয়েড, যেখানে কিনা বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুজনেই তরল এবং অমিশ্রণীয়, একে অপরের সঙ্গে মিশ্রিত হয় না এরূপ তরল। যেমন জল এবং তেল দুজনকে একে অপরের সাথে মিশ্রিত হয় না, অথচ তাদেরকে যদি মেশাই তাহলে তারা আর কি যে কলয়েড তৈরি করবে তাকে আমরা ইমালশন বলে থাকি। তাহলে দুটি তরল, টু লিকুইডের মিক্সচার, মানে দুটো ইমমিসিবল লিকুইডের যে নিয়ে যে কলয়েড তৈরি হয় তাকে আমরা কি বলছি, ইমালশন বলে থাকি। এবার ইমালশন কি করে তৈরি করবে তোমরা, দেখো ইমালশন তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে কি না, সেটা হচ্ছে তোমার দুটো উপাদানকে কি করব, দুটো উপাদানকে পরস্পর মেশাবো। মানে ধরো যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, জল আর তেল, তাদেরকে একটা পাত্রের মধ্যে নেব, নিলাম। এবার নিলে কি হবে, তারা দুটো আলাদা লেয়ার তৈরি করবে, তাহলে তো আর ইমালশন তৈরি হলো না। মনে করো একটা জলের লেয়ার একটা তেলের লেয়ার তৈরি হয়ে গেল, আলাদা আলাদা লেয়ার তৈরি, কারণ একে অপরের সাথে মিশ্রিত হয় না, তো সেই কারণে তোমরা নিয়ে দেখবে জল আর তেল। কিন্তু এর মধ্যে যদি কিছু ইমালসিফাইং এজেন্ট দেওয়া হয়, অর্থাৎ সাবানের মতো ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট, যেটা আমি পরে আলোচনা করব, তাহলে থার্ড পার্টি অর্থাৎ ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার যদি দেওয়া হয়, তাহলে কি হয় না, এরা একে অপরের সঙ্গে মানে একটা কলয়েড তৈরি করে ফেলে। একে বলছি আমরা কি, এইভাবেই আমরা কি করি, ইমালশন তৈরি করে থাকি। ইমালশনের প্রকারভেদ কি, ইমালশনকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটা কি না, একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন, একটা তেলে জল জাতীয় ইমালশন।
জলে তেল, তেলে জল, ব্যাপারটা কিন্তু এক নয়। জলে তেল মানে কি? জলে তেল মানে জলের পরিমাণটা বেশি, মানে বাইরে জল রয়েছে আর ভেতরে কি রয়েছে, ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে আমার তেলটা অবস্থান করছে। তাই একে আমরা কি বলছি? জলে তেল জাতীয় ইমালশন। অর্থাৎ এখানে বিস্তার মাধ্যমটা কিন্তু জল আর বিস্তৃত দশা হিসেবে তেলের কণা রয়েছে, তা তেলের ফোঁটা রয়েছে আর কি। আর সেকেন্ড যেটা বলছে তেলে জল জাতীয় ইমালশন, মানে কি? মানে আমি প্রথমত আর কি একটা পাত্রের মধ্যে তেল আছে প্রচুর পরিমাণে, তার মধ্যে কিনা আমি বলছি যে জলের কণাগুলো রয়েছে, অর্থাৎ তেলের পরিমাণটা বেশি রয়েছে, অর্থাৎ তেলটা এখানে বিস্তার মাধ্যম হিসেবে কাজ করছে আর বিস্তৃত দশা হিসেবে জল কাজ করছে। ওকে, যদি বলি এখানে এক্সাম্পল দিন, জলে তেল জাতীয় যদি ইমালশনের এক্সাম্পল বলতে হয়, সেটা প্রথমেই যেটা এক্সাম্পল হচ্ছে দুধ। দুধের মধ্যে কি হয়? জলের পরিমাণটা বেশি থাকে, তেলের পরিমাণটা কম থাকে, তাই দুধ হচ্ছে এখানে জলে তেল জাতীয় ইমালশন। ভ্যানিশিং ক্রিম রয়েছে, এক্সাম্পল রয়েছে। আর তেলে জল জাতীয় এক্সাম্পল হচ্ছে মাখন, যেখানে কিনা তেলের পরিমাণটা বেশি রয়েছে এবং তেলের মধ্যে জলের ফোঁটাগুলো বিস্তৃত দশা হিসেবে অবস্থান করছে। এবার যেটা আসছে সেটা হচ্ছে ইমালসিফিকেশন অফ, মানে আইডেন্টিফিকেশন অফ ইমালশন। অর্থাৎ আমরা কি করে বুঝবো যে কোন ইমালশনটা তেলে জল বা কোন ইমালশনটা জলে তেল জাতীয় ইমালশন? খুব ইন্টারেস্টিং পদ্ধতি কিছু রয়েছে, 3টে পদ্ধতি রয়েছে, যার সাহায্যে আমরা সহজেই বলতে পারি যে একটা পার্টিকুলার ইমালশন কির উপরে, তেলে জল না জলে তেল। সাপোজ আমাকে একটা ইমালশন দিয়েছে, আমি কি করব? একটু পার্ট তুলে নেব, কারণ আমাকে তার পুরোপুরি নষ্ট করলে চলবে না। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তুলে সেটাকে এক্সামিন করে দেখবো যে এটা কী জাতীয় ইমালশন। তাই নির্দিষ্ট পরিমাণ তুলে নিলাম, মানে কিছু পরিমাণ তুলে নিলাম, মানে কি ওখানে সেই ইমালশনটাই থাকলো। এবার এই পার্টটাকে নিয়ে আমরা কাজ করব। 3ভাবে করতে পারি। তার 1 নাম্বার হচ্ছে লঘুকরণ। আমরা ধরো একটা কাজ করলাম, আমরা কি করলাম না, ওই যে ইমালশনটা নিয়েছি, ইমালশনের পার্টটা নিয়েছি, নমুনা নিয়েছি, ওই নমুনার মধ্যে কি করলাম না জল যোগ করে দিলাম। যদি তাহলে এখানে কি করছি না, ওই ইমালশনের মধ্যে আমরা জল যোগ করছি। জল যোগ করলে যদি দেখা যায় যে তোমার আলাদা লেয়ার তৈরি হচ্ছে, মানে জল যোগ করার পর যদি আলাদা লেয়ার তৈরি হয়ে যায়, 2 লেয়ার যদি তৈরি হয়ে যায়, তখন বলবো যে এটা আগে যেটা যে ইমালশন নিয়ে কাজ করছি ওটা তেলে জল জাতীয় ইমালশন। কারণ তেলের পরিমাণটা বেশি ছিল, জলের পরিমাণটা কম ছিল, এখন জল এক্সট্রা অ্যাড করছি বেশি পরিমাণে বলে ওই জন্য তারা আর একে অপরের সঙ্গে কলার তৈরি করতে পারবে না, তাই 2টো লেয়ার তৈরি করে দেবে, একটা জলের একটা তেলের। তা যদি জল যোগ করার ফলে 2টো লেয়ার তৈরি হয়, তখন বুঝবো যে ওই ইমালশনটা তোমার তেলে জল জাতীয় ইমালশন। আর যদি দেখা যায় জল যোগ করার ফলে কোনো লেয়ার তৈরি হচ্ছে না, তখন বলবো কি এটা মানে জলে তেল জাতীয় ইমালশন। কারণ দেখো, যদি জলে তেল জাতীয় ইমালশন হয় তাহলে জলের পরিমাণটা বেশি ছিলই, এখন এক্সট্রা জল যোগ করলে আর কোনো ওই লেয়ার ভেঙে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। তাই আমরা কি বলছি এখানে যে 2টো লেয়ার তৈরি হলে তেলে জল, আর কোনো লেয়ার যদি তৈরি না হয় তখন জলে তেল জাতীয় ইমালশন। সেকেন্ড যে পদ্ধতিটা বলছে সেটা হচ্ছে রঞ্জক পরীক্ষা। আমরা সাপোজ এমন একটা রং নিলাম, রঞ্জক মানে কি রং, আমরা এমন সাপোজ একটা রং নিলাম যেই রংটা কিনা জলে দ্রবীভূত হয় কিন্তু তেলে হয় না। তাহলে এই অবস্থায় কি করতে পারি আমরা ওই যে রংটা বা কালারটা কি করছি, ওই যে পার্টিকুলার নমুনাটাতে, কারণ আমি তো পুরোপুরি নষ্ট করতে পারবো ওই জন্য একটু পার্ট নিয়েছি, ওই পার্টিকুলার নমুনাতে দিয়ে দিলাম। এবার যদি দেখা যায় যে এই কালারটা কি, এই কালারটা তোমার জলে দ্রবীভূত হয়, ধরে নিচ্ছি সাপোজ জলে দ্রবণীয়, অবশ্যই তোমার হচ্ছে তেলে দ্রবণীয় নয় এমন আর কি কালারটা। যদি দেখা যায় যে গোটা দ্রবণ কালারফুল হয়ে গেল, কালারফুল দ্রবণ সলিউশন হয়ে গেল, তাহলে বুঝবো যে নিশ্চয়ই এটি জলে তেল জাতীয় ইমালশন। কারণ জলটাই বেশি পরিমাণে রয়েছে, তাই রংটা গিয়ে জলের মধ্যেই বেশি পরিমাণ গুলবে, যার জন্য আর কি যেহেতু পুরোপুরি অনেকটাই মানে ম্যাক্সিমামটাই জল দিয়ে তৈরি, ওই জন্য টোটালটাই কালারফুল হয়ে যাবে। তাহলে বলবো এখানে জলে তেল জাতীয় ইমালশন। আর যদি আর কি দেখা যায় যে বিন্দু বিন্দু আকারে কালারফুল পয়েন্ট তৈরি হচ্ছে,
মানে গোটা সলিউশনটা না হয়ে কিছু কিছু মানে ফোঁটা 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 রঙিন দেখা যাচ্ছে আর কি, তখন তাকে বলবো আমরা তেলে জল জাতীয় ইমালশন। কারণ কি? আর 3 নম্বর পদ্ধতি বলছে কি, 3 নম্বর পদ্ধতি হচ্ছে সেটা হলো যে তড়িৎ পরিবাহিতার সাথে ব্যাখ্যা করতে পারি। সেটা আবার কি? ধরো সাপোজ আমরা যে নমুনাটা নিয়েছি আমরা, সেই নমুনাদের তড়িৎ পরিবাহিতা মানে পর্যবেক্ষণ করা হলো, অর্থাৎ কন্ডাক্টিভিটি আর কি, কন্ডাক্টিভিটার যন্ত্র রয়েছে যার সাহায্যে তার কোনো দ্রবণের কন্ডাক্টিভিটি নির্ণয় করা হয়। কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিতা নির্ণয় করা, তড়িৎ পরিবাহিতা নির্ণয় করা হলো, নির্ণয় করে একটা মাপ, মোটামুটি একটা মেজার, একটা ভ্যালু মেজার করে নেওয়া হলো। এরপরে আমরা কি করব, NaCl অ্যাড করব, NaCl অ্যাড করে মেজার করব। মনে করো এখানে মেজার ভ্যালু এক্স পেলাম, এটা মনে করো ওয়াই পেলাম, মানে NaCl যোগ করার পরে যেই দেখি আমরা যে পরিবাহিতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন যদি এক্স হয়, অর্থাৎ পরিবাহিতা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা এখানে কি করছি না, যদি পরিবাহিতা এখানে বৃদ্ধি পায় তাহলে বুঝবো নিশ্চয়ই যে দ্রবণটার মধ্যে হলো জলে তেল জাতীয় ইমালশন, কারণ জলের পরিমাণটা বেশি আছে বলেই তবে NaClটা গুলেছে, NaCl গুলে গিয়ে সেই Na+Cl- আয়নটা তড়িৎ পরিবহনে সাহায্য করছে, জন্য পরিবাহিতা বৃদ্ধি পেয়েছে। আর যদি এক্স সমান, তাহলে যদি ওয়াই গ্রেটার দেন এক্স হয়, মানে শেষের পরিমাপটা যদি বেশি হয় আগেটার তুলনায়, তাহলে জলে তেল জাতীয়, জলে তেল। আর যদি আর কি এক্স গ্রেটার দেন, মানে এক্স সমান ওয়াই হয়, তার মানে বলবো কি তেলে জল। কারণ কি? কারণ NaCl যোগ করা সত্ত্বেও যেহেতু মানে ইমালশনে যে বিস্তৃত কণা যদি তেল রূপে থাকে, মানে বিস্তৃত দশাটা যদি তেল জাতীয় হয়, হ্যাঁ জল জাতীয় হয়, তাহলে কি NaCl গুলো গুলে যাবে ওর মধ্যে, কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করতে পারবে না। সেই কারণে আমরা বলতে পারি কি না, এই তড়িৎ পরিবাহিতার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি যে এটা কোন প্রকারের ইমালশন। এবার যেটা কি বলছে, এবার যেটা বলছে ইমালশনের ধর্ম। ইমালশনের প্রথম ধর্ম হচ্ছে যে এই বিন্দুগুলি, যে তরল বিন্দুগুলো রয়েছে, সেই বিন্দুগুলোর সাইজ কীরূপ হবে, অর্থাৎ বিস্তৃত দশার কণাগুলো যে সাইজ কীরূপ হবে, 10⁻⁴ থেকে 10⁻⁵ মতো, এত সেন্টিমিটার মতো সাইজ হয়ে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, এটা টিন্ডাল এফেক্ট, তারপরে ব্রাউনীয় গতি, ইলেকট্রোফোরেসিস অর্থাৎ তড়িৎ সঞ্চালন, তড়িৎ ধর্ম প্রদর্শন করতে পারবে। ওকে, তাহলে টিন্ডাল এফেক্ট, তারপরে তোমার হচ্ছে ইলেকট্রোফোরেসিস, একটা ধর্ম রয়েছে যেটা পরে আলোচনা করবো, ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রো অসমোসিস, সেডিমেন্টেশন পোটেনশিয়াল, এগুলো আলাদা ধর্ম রয়েছে যেটা পরে আলোচনা করব। এগুলো দেখাতে পারবে, ব্রাউনীয় গতি দেখাতে পারবে। আর কি না, এদেরকে আমরা বিভিন্ন পদ্ধতি রয়েছে ইমালশনকে উত্তপ্ত করে, বা সেন্ট্রিফিউগেশন, যেটা তোমরা বায়োলজিতে পড়েছো, সেন্ট্রিফিউগেশন বা হিটিংয়ের সাহায্যে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি, মানে দুটোকে আলাদা করে দিতে পারি ইমালশনের তরল কণাগুলিকে। এবার আসছে কি না ইমালশন কারক, যেটা আমি অলরেডি বলছিলাম যখন আর কি ইমালশন প্রস্তুত করার ব্যাপার ছিল, সেখানে বলেছিলাম যে একটা থার্ড পার্টি অর্থাৎ থার্ড মেম্বারকে আমরা ইমালশনের ওই দুটো উপাদানের মধ্যে যোগ করি, যেটা কিনা ইমালশন তৈরি করতে সাহায্য করে। এখন এই যে থার্ড মেম্বার, তাকে আমরা কি বলছি, ইমালশন কারক বা ইমালসিফিকেশন, বা মানে ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার বলছি, যেটা কিনা ইমালশন তৈরি করতে সাহায্য করে। কি করে করে প্রশ্ন আসতেই পারে, কি করে করে? একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আমরা জলে তেল জাতীয় ইমালশন আছে, জলে আমরা একটা এক্সাম্পল বলছি, জলে তেল জাতীয় ইমালশন। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে জল তো বাইরের মানে রয়েছে, তার মধ্যে তেলের বিন্দু বিন্দু তেল রয়েছে, এইভাবে তেল বিন্দু রয়েছে এইভাবে। এবার কি হচ্ছে না, পার্টিকুলার যদি আমি এখানে ইমালসিফাইং এজেন্ট, যেমন তোমরা বলেছিলাম এক্সাম্পল স্বরূপ সোডিয়াম স্টিয়ারেট, যেটা সাবান বলে থাকি, ওটা একটা ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার, যদি যোগ করি কি হবে, তাহলে সেই মিশ্রণ তৈরি হবে, অর্থাৎ ওই যে যে তেল রয়েছে, তেলের মধ্যে কি হবে না, ওই নন পোলার তেলগুলো তোমার মানে ওই বিন্দুগুলোর মধ্যে ঢুকে যাবে।
কারণ কি নন পোলার যে তেল সেগুলো তেলের সাথে আকর্ষিত হবে, কারণ দুটোই হাইড্রোকার্বন, একে অপরকে তারা আকর্ষিত হবে, যার কারণে ঢুকে যাবে, যার কারণে কি হবে, মিশ্রণ তৈরি হবে। তৈরি হওয়ার কারণে কি হবে না, আরেকটা এরকম কণা রয়েছে। তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে আর কি জলের মধ্যে আর কি জল এবং তেলের মাঝখানে একটা আলাদা তল তৈরি হয়ে যাচ্ছে, মানে এই যে মানে যে ওই ইমালসিফাইং এজেন্ট দিলে সে একটা আলাদা স্তর তৈরি করে দিচ্ছে। তাহলে বাইরে একটা আলাদা স্তর তৈরি করে দেওয়ার কারণে কি হচ্ছে, এরা একে অপরের মধ্যে আর কি মিশে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং একে অপরের সাথে যুক্ত হওয়ার প্রবণতা কমে যাবে, দুটো কণা একে অপরের সঙ্গে। এরম আর একটা যদি থাকে পাশাপাশি, তাহলে একটা আলাদা লেয়ার তৈরি হয়ে যাওয়ার কারণে একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে না, যার কারণে তারা স্টেবিলিটি পাবে, অর্থাৎ ইমালশনটা তৈরি হয়। এইভাবে তাহলে আমরা ইমালসিফায়ার অ্যাড করে কি করতে পারি না, ইমালশন তৈরি করতে পারি। ওকে। আর এই যে পার্টিকুলারলি যেটা বললাম ইমালসিফাইং এজেন্ট, এদেরকে আমরা কি বলে থাকি, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বা সারফ্যাক্ট্যান্টও বলে থাকি। কারণ এরা কি করছে, এরা আর কি এখানে যে জল আর তেল তাদের মাঝখানে যে আন্তঃপৃষ্ঠতল, সেই আন্তঃপৃষ্ঠতলের যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানকে তারা হ্রাস করে দিচ্ছে। তাই এই পার্টিকুলার টাইপের যে মানে ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফাই কারক, তাদেরকে আমরা বলতে পারি কি পৃষ্ঠতল সক্রিয়করণ পদার্থ বা সারফ্যাক্ট্যান্টও বলে থাকি। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত থাকলো, এর পরের দিন আমরা আদার্স পার্ট নিয়ে আলোচনা করব।